হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আমার গল্প শুনে খুব সুখ নিচ্ছ এবং আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি প্রতিদিন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। 4 বছর আগে আমার ভাইয়ের মৃত্যুর পর আমার ভাবিকেও ভাইয়ের সাথে জ্যান্ত কবর দেওয়া হয়। নিজের সামনেই যেন সতীতা প্রথাটা দেখেছিলাম। বারবার বুকের ভেতরটা মুচড়ে গিয়েছিল। একে নির্মম পরিহাসের সম্মুখীন হয়েছিলাম। কখনো চিন্তা করিনি এমন একটা বিশ্রী ব্যাপারের সাক্ষী হয়ে থাকবো আমি। 4 বছর আগে বিয়ের 5 মাসের মাথায় হুট করে ভাইয়ের মৃত্যু হয়। একদিন রাতে ভাইয়াকে বুক ব্যথায় কাতরাতে থাকে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে। ডাক্তারের কাছ থেকে যখন বাড়িতে আনা হলো, তখন আমার তৃতীয় মা কথাটা শুনে হয়তো একটু অবাক হতে পারেন। তবে আমার বাবা মোট 3টে বিয়ে করেছে। ওই দিন যে ভাইয়ের লাশের সাথে ভাবিকে জ্যান্ত দাফন করা হয়, সে ভাইয়ের মা আয়েশা হলো প্রথম স্ত্রী। বিয়ের 2 বছর পর উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তাই উনাকে পাগলাগারদে রেখে আসা হয়। শুনেছি তখন ভাইয়ার বয়স ছিল মাত্র 2 বছর। তখন আমার মা সুরাইয়া বেগম দ্বিতীয় স্ত্রী হিসেবে এ বাড়িতে পা রাখে। তারপর আমি জন্ম নেই। আমি আর ভাইয়া মায়ের আদরে বড় হতে থাকি। তবে সে আদরটাও কপালে বেশি দিন জুটেনি। উনি আমার 5ম জন্মদিনে আত্মহত্যা করে মারা যায়। সেদিনের কথা মনে হলে এখনো গাটা শিউরে ওঠে। সন্ধ্যায় আমার বার্থডে কেক আনা হয়। খুব সুন্দর করে সেজে মায়ের রুমে গিয়ে দেখলাম দরজা আটকানো। অবাক হয়ে দরজা ধাক্কাতে লাগলাম। কোনো সাড়া শব্দ ছিল না। দরজা ভাঙার পর খেয়াল করলাম মায়ের ঝুলন্ত দেহটা ফ্যানের মধ্যে আটকে আছে। কালো কাপড় দিয়ে মা গলা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মাকে যখন নামানো হয়েছিল, মায়ের হাতে কালো টিক চিহ্ন দেখে অবাক হয়ে গিয়েছিলাম। গলার নিচ দিকে হলুদ মাখানো ছিল, ঠোঁটে মুখে আঁচড়ের দাগ ছিল। মনে হয়েছিল কোনো হিংস্র পশু মাকে আঘাত করেছে। মায়ের লাশটা জড়িয়ে ধরে কাঁদতে নিলে বাবা আটকে দেয় আমাকে। আমি জোর করে যেতে নিলে আমাকে বাবার কথায় বাবার কর্মচারীগুলো টেনে হিঁচড়ে ঘরে আটকে রাখে। তারপর মাকে উঠানে নেওয়া হয়। তখন ঘরের জানালা দিয়ে চাঁদের আলোতে যা দেখতে পেলাম তা আর সহ্য করার মতো ছিল না। কচি বয়সে এত হিংস্রতার সাক্ষী হতে হবে বুঝতে পারিনি। ভাইয়াও তখন মামার বাড়িতে বেড়াতে গেছিল, তাই বিষয়টা সাক্ষী শুধু আমিই থাকি। খেয়াল করলাম মাকে আমার বাবা কোপাচ্ছে। কুপিয়ে গলাটা আলাদা করে একপাশে রেখে সারা শরীর পানি দিয়ে ধু ধু করে হলুদ মাখাচ্ছে। আমি চিৎকার দিতে চেয়েও চিৎকার করতে পারছিলাম না। মনে হচ্ছিল কণ্ঠনালীতে কথা আটকে গেছে, সেই সাথে জিহ্বার জড়তাটাও বেড়ে গিয়েছিল। মনের ভেতরটা যেন পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। অল্প বয়স ছিল, তাই সহ্য করতে বড্ড কষ্ট হচ্ছিল। হলুদ মাখা শেষে মায়ের মাথাবিহীন লাশটা জ্বালিয়ে দেওয়া হয়। বলে রাখা ভালো, আমি মুসলিম পরিবারের মেয়ে। মুসলিম পরিবারের লাশকে এভাবে সংস্কার করা হয় সেটা জানা ছিল না। পুরানোর পর সেই ছাইটা বাবা সারা সংরক্ষণ করে রাখে। এরপর মায়ের মাথাটা আলাদা করে কোথায় যেন নিয়ে যায়। উল্লেখ্য যে একটা আত্মহত্যার লাশ পুলিশে দেওয়া হলেও আমার বাবা মায়ের ব্যাপারটা কাউকে জানতে দেয়নি। আমাদের বাড়িটা এমন জায়গায় ছিল যেখানে লোকালয়ের আভাস কম, যার দারুণ ব্যাপারটা লুকাতে বাবার সমস্যা হয়নি। আর নানা বাড়িটা দূরে থাকায় তারা আসার আগেই রাতের আঁধারেই কাজটা সারা হয় এবং তাদের বলা হয় মাকে দাফন করা হয়ে গেছে। তারাও কোনোরূপে সন্দেহ করতে পারেনি বাবাকে, কারণ বাবার সাথে মায়ের সম্পর্কটা বেশ ভালো ছিল। সেদিনের পর থেকে মানসিকভাবে কিছুদিন ভেঙে পড়েছিলাম। বাবার ভয়ে বিষয়টা কাউকে বলার সাহস পাইনি। তবে বয়স কম ছিল, তাই হিংস্র ঘটনাটা বেশি দিন মনে টিকেনি। মায়ের মৃত্যুর 15 দিন পর আমার বাবা তেজস্বিনী নামের এক কুমারী অল্প বয়স্ক মেয়েকে তৃতীয় বিয়ে করে। তখন থেকে তৃতীয় মায়ের কাছে আমি আর আমার বড় ভাই মানুষ হতে থাকি। বেশ ভালোই দিন কাটছিল আমাদের।
এর মধ্যে তেমন অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি। বলতে গেলে তেজস্বিনী নিজের ছেলে মেয়েদের মতো আমাদের ভালোবাসতো। আর ওনার কোনো ছেলে মেয়ে না হওয়ায় আমরাই সব ছিলাম। মায়ের কমতিটা বুঝিনি। ভাইয়ের বয়স যখন 18 হলো তখন আমার বয়স সবে 14 পড়ে। ভাইয়া সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়েছে। এর মধ্যেই বেশ তাড়াহুড়া করে ভাইয়াকে বিয়ে করানো হয়। ভাইয়ার বিয়ের 5 মাস পর এ কাহিনীটা ঘটেছিল। ঘটনায় আসা যাক। ভাইয়াকে মৃত ঘোষণার পর যখন হাসপাতাল থেকে আনা হলো তখন রাত 3টা বাজে। আমার তৃতীয় মা তেজস্বিনী ভাবিকে বলল, গোসল করে আসো। আমার ভাবি তখন স্বামীর শোকে পাগল প্রায়। নিজের স্বামীর মৃত্যু সংবাদটা নিজের পরিবারকেও তখন জানাতে পারেনি। এর আগেই ভাবির মোবাইলটা হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আর কি হতে যাবে, কেনই বা এসব ঘটনা ঘটছে। এদিকে ভাবি তেজস্বিনীর কথা শুনে চুপ করে বসে কাঁদতে থাকলো। তখন উনি ভাবিকে টেনে নিয়ে গোসল করিয়ে সাদা কাফনের কাপড় পরিয়ে দিল। ভাবি একটা চিৎকার দিয়ে বলল, মা, আমাকে কাফনের কাপড় পরিয়েছেন কেন? তেজস্বিনী বিকট হেসে বলল, সাদাফের সাথে তোমাকেও যেতে হবে, ভালোবাসো তো তাকে। ভালোবাসার মানুষের সাথে সব সময় একসাথে থাকতে হয়, এতে ভালোবাসা পূর্ণতা পায়। ভাইয়ের নামটা তো বলাই হলো না। আমার ভাইয়ের নাম সাদাফ ছিল। ভাবে অবাক হয়ে বলল, মানে? তেজস্বিনী ভ্রুটা কুঁচকে কপালে উঁচু করে বলল, মানে খুব সোজা, সাদাফের সাথে তোমাকেও দাফন করা হবে। তেজস্বিনীর কথা শুনে আমি ভয়ে আটকে গেলাম। চেনা মুখটা যেন বড্ড অপরিচিত লাগছিল। মনে হচ্ছিল আমি ভুল দেখছি না তো। তেজস্বিনীর মুখোশটা সেদিন প্রথম উন্মোচন হয়েছিল, যার ফলে সেদিন মায়ের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা 9 বছর আগের কাহিনী আমার চোখে ভেসে আসলো। কিছু বলতেও পারছিলাম না, কারণ আমি বাক প্রতিবন্ধী হয়ে গেছি মনে হচ্ছিল। যাই হোক, ভাবি তেজস্বিনীর কথা শুনে আচমকা চেঁচিয়ে বলল, আমি যাব না সাদাফের সাথে, আমাকে জ্যান্ত কবর দিবেন না। বলেই ভাবি দৌড়ে ছুটে গেল। ওনাকে বাকিরা জোর করে ধরে নিয়ে আসলো। মুরগি যেমন জবাই করার আগে প্রাণ বাঁচার জন্য ছটফট করতে থাকে, ভাবিও তখন এভাবে ছটফট করছিল। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর চোখ দিয়ে অঝরে জল ফেলছিলাম। ওনাকে সবাই জোর করে ধরে রাখলো আর উনি ছুটার জন্য হাত পা ছুটতে লাগলো। তখন ভাবের মুখে বাবা যেন কি দিল, সাথে সাথে ওনার মুখ থেকে লালা ঝরতে লাগলো। উনি নিস্তেজ হয়ে গেল। তবে উনি জীবিত ছিল। তার মিনিট 10 পরে ওনাকে ভাইয়ার সাথে কবরে নামানো হয়। ভাবি তখন কবর থেকে উঠতে নিলে সবাই ভাবিকে বাঁশ দিয়ে বুকের দিকে চেপে ধরে শুইয়ে দেয়। ইস, কতই না কষ্টটাই পেয়েছিলেন উনি। আর আমার চোখ দিয়ে তখন শ্রাবণের মেঘ ঝরছিল। করার মতো কিছুই ছিল না, কারণ আমার হাত পা নড়ছিল না। অমানবিকভাবে ভাবি আর ভাইয়ের দাফন করা হয়। পরবর্তীতে ভাবির পরিবারকে জানানো হয় ভাবি নিখোঁজ, ভাবির খোঁজ পাওয়া যাচ্ছে না। অথচ আমি জানি ভাবিকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর থেকে সে অভিশপ্ত বাড়িতে আমার জীবনটা আটকে যায়, আর আমি চুপ হয়ে নীরবে সব সহ্য করতে থাকি। বলতে গেলেও অজানা ভয় যেন সবকিছুতে বাধা দিত। প্রতি বছরই এ বাড়িতে তেজস্বিনী আর বাবা মৃত্যুর লীলা খেলায় মেতে ওঠে। জানি না কেন এমন করে, কি কারণে এমন করে, কি লাভ বা কি ক্ষতি। তবে মনে হয় জীবনটা শেষ হয়ে গেলে হয়তো বেশ ভালোই হতো। সরাসরি গোসলে না ঢুকে বাবার দিকে নজর দিলাম। বাবা তেজস্বিনীর ঘরে যেতেই দরজার আড়ালে দাঁড়িয়ে পড়লাম। বাবা তেজস্বিনীকে আলমারি থেকে একটা কাফনের কাপড় বের করতে বলল। তেজু, রুকুকে সারা হাত পায়ে হলুদ মেখে এটা পরিয়ে দিও। ও, তোমাদের তো আমার পরিচয় দেওয়াই হলো না। আমি রুকাইয়া,
সবাই নামটা ছোট করে রূপু বলে ডাকে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি মানবিক বিভাগে। কলেজে তেমন যাওয়া হয় না বললে ভুল হবে, যেতে দেওয়া হয় না। শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসি। যাই হোক, বাবার কথা শোনাই। বাবার কথা শুনেই আমি বুঝতে পেরেছিলাম আমার সাথে আজকে খারাপ কিছু ঘটবে। হাত পা কাঁপতে লাগলো আমার, বুকের পালপিটেশনটাও বেড়ে গেল। মনে হচ্ছিল এ বুঝি আমি হার্ট অ্যাটাক করব। নিজেকে বেশ সামলে নিলাম। ঘরে এসে পালানোর কথা ভাবতে লাগলাম। এদিকে হাতে টাকাও নেই, কি করব বুঝতে পারছিলাম না। অনেক ভেবে বাবার পকেট থেকে কিছু টাকা চুরি করে নিই। চারদিকে আগরবাতির ঘ্রাণ আর গোলাপ জলের ঘ্রাণ নাকে ভেসে এসে যেন মাথাটা ব্যথা করছে। তবুও সাহস করে দরজা বন্ধ করে কিছু কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র গুছাতে থাকি। এর মধ্যে দরজায় কেউ একজন খটখট করতে লাগলো। আমি খটখটের আওয়াজ শুনে কেঁপে উঠি। কোনো রকমে গুছানো জিনিসপত্রগুলো খাটের নিচে রেখে দরজা খুলে দেখি তেজস্বিনী হাতে সাদা কাফনের কাপড়টা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ঢোক গিলতে গিলতে বললাম, মা আপনি? তেজস্বিনী হালকা হেসে, ছেলেটা, তার জীবনের একটা অংশ হলো ঘুরে বেড়ানো। তানভীরকে দেখে রূপু একটু চুপ হয়ে সশব্দ নিঃশ্বাস নিয়ে নিচের দিকে তাকিয়ে পড়ল। এর মধ্যেই তানভীর হাতটা বাড়িয়ে জানালা লাগাতে নিলে রূপু একটু অস্বস্তি নিয়ে বলল, জানালা আটকাচ্ছেন কেন? তানভীর ভ্রু কুঁচকে চোখগুলো কপালে তুলে বলল, বাইরে থেকে বৃষ্টির ছাট আসছে, জানালা লাগাবো না তো খুলে রাখবো? রুকু কপট রেগে গলাটা ভার করে বলল, বৃষ্টির ছাট তো আর আপনার শরীরে আসবে না। যেহেতু আমি জানালার পাশে বসেছি সেহেতু ছাদটা আমার কাছেই আসবে। আপনি আপনার জায়গায় বসুন। আপনাকে কে বলেছে বৃষ্টির ছাদ আমার গায়ে আসবে না? বলেই শার্টের বুকের অংশ এগিয়ে দিয়ে বলল, দেখুন অলরেডি ছাদটা চলে এসেছে, ছাদটা পুরো ভিজে যাচ্ছে। রূপু তানবীরের এমন আচরণের কথার জবাব না দিয়ে চট করে জানালাটা লাগিয়ে দিল। তানবীর মুচকি হেসে পাশের সিটে বসলো। পাশে বসে কানে ইয়ারফোন গুঁজে দিল। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। গানটা ইয়ারফোনে হালকা আওয়াজে বাজতে লাগলো আর তানভীর সেটা বাসের সিটে হেলান দিয়ে শুনতে লাগলো। তানভীর খুব রবীন্দ্রসঙ্গীত পিয়াসী। ভ্রমণের মতো সারাদিন কানে ইয়ারফোন গুঁজে রবীন্দ্রসঙ্গীত